ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ক্লাস এবং ওয়েলকাম টু নিউ ইয়ার। তো আশা করি নতুন বছরে নতুন ক্লাসে উঠে সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এখানে যেরকম লেখা আছে যে আমাদের ক্লাস 10-এর ফিজিক্সের প্রথম ক্লাস আজকে আমরা করব। তো প্রথম ক্লাস আমাদের কোন চ্যাপ্টারের ওপর, সেই চ্যাপ্টারের নাম কি? সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। কি ভাববো সেটাই হচ্ছে দেখার। তো চ্যাপ্টারের নাম লেখা হয়ে গেল। তো এই পরিবেশের জন্য ভাবনায় আমাদের মাথা ঘামানোর আগে যেটা হচ্ছে দরকার সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের জন্য কত নম্বর বরাদ্দ আছে এবং কি কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে সেটা একটুখানি জানার। তো জেনারেলি তোমরা সবাই জানো যে ক্লাস 10-এর প্রত্যেকটা যে আমাদের সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টেই কি ব্যাপার যে পার্টিকুলারলি কোনো টপিকের ওপর নির্দিষ্ট কিছু নাম্বারও বরাদ্দ থাকে এবং সেই নাম্বারে কি কি ধরনের প্রশ্ন আসে, মানে এমসিকিউ টাইপের। এমসিকিউ মানে কি? এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস। তো এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে কি না, 1 নম্বরের এমনি শর্ট কোয়েশ্চেন আসবে কি না, বা তোমার মানে বড় প্রশ্ন আসবে কিনা, 2 নম্বরের আসবে কিনা, 3 নম্বরের আসবে কিনা। তো সেগুলো সব আগে থেকে হচ্ছে পর্ষদ দ্বারা ঠিক করা থাকে। তো এই পরিবেশের জন্য ভাবনা, এই গোটা চ্যাপ্টারটার জন্য আমাদের কত নম্বর বরাদ্দ করা আছে সেটা হচ্ছে মাত্র 5 নম্বর। তো এই গোটা চ্যাপ্টারটা হচ্ছে 5 নম্বরের চ্যাপ্টার। এই 5 নম্বরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যেও কি কি থাকবে? একটা থাকবে হচ্ছে এমসিকিউ, অর্থাৎ একটা হচ্ছে ওই মাল্টিপল চয়েস থাকবে, সেখান থেকে একটা উত্তর লিখতে হবে। দুটো প্রশ্ন থাকবে হচ্ছে, মানে দুটো প্রশ্ন কিভাবে থাকবে? 1 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, মানে 1 নম্বরের দুটো প্রশ্ন, টোটাল মার্কস হচ্ছে 2 নম্বর। সেখানে কি থাকবে? সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন থাকবে। শর্ট কোয়েশ্চেন মানে 1 নম্বরের প্রশ্ন। তো 1 নম্বরের প্রশ্ন থাকবে হচ্ছে দুটো, তাহলে 2 নম্বর হলো, এইদিকে 1 নম্বর, 3 নম্বর হলো, এবং একটা থাকবে হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন। ঠিক আছে? 2 নম্বরের কোয়েশ্চেনগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তো বোধমূলক, জ্ঞানমূলক কিছু একখানা মূলক বসিয়ে দিও, কিছু এসে যায় না। মোট কথা একটা থাকবে এমসিকিউ, দুটো থাকবে 1 নম্বরের কোয়েশ্চেন এবং একটা থাকবে 2 নম্বরের কোয়েশ্চেন। তো মোট তাহলে আমার যোগফল দাঁড়িয়ে যায় হচ্ছে 5। ঠিক আছে? তো এটা একটা 5 নম্বরের ছোট্ট চ্যাপ্টার এবং মোটামুটি ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে ইজিয়েস্ট। শুধু মানে এটা শুরুতেই দিয়ে দিয়েছে এই কারণেই যাতে তোমাদের প্রথম দিকে হচ্ছে ক্লাস 10-এর ফিজিক্স পড়তে খুব একটা কষ্ট না হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আজকে আমরা এই যে পরিবেশের জন্য ভাবনা গোটা চ্যাপ্টারটাকে আছে, এই গোটা চ্যাপ্টারটারকে আমি 3টে ভাগে হচ্ছে ভাগ করেছি, মানে এই গোটা যে চ্যাপ্টারের মোট 3টে ভিডিও হবে। প্রথম ভিডিওতে আজকে আমরা এই ফার্স্ট যে সূচনাটা একটা আছে যেখানে থাকবে হচ্ছে বায়ুমণ্ডলের গঠন। তো প্রথম পার্ট হবে বায়ুমণ্ডলের গঠন। তো বায়ুমণ্ডলের গঠনটা হচ্ছে আজকে আমরা পড়ব। সেকেন্ড ক্লাসে আমরা পড়ব হচ্ছে ওজোন। ওজনের সংকেত আমি এখানে লিখে দিলাম, আর বড় কথায় লিখছি না ওজোন। তো ওজোন সম্পর্কে পড়তে হবে, কিভাবে ওজোন তৈরি হয়, কিভাবে এখন ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কি কি হতে পারে, তো সেই সব নিয়ে আমরা পড়ব। এবং তার সাথে পড়তে হবে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো এই দুটো পড়ব হচ্ছে সেকেন্ড ক্লাসে। গ্রিন হাউস গ্যাস নিয়েও সেই একই জিনিসই পড়তে হবে, যে কাকে বলে, কোন কোন গ্যাস আছে, এই গ্যাসের মানে গ্রিন হাউস গ্যাসের তোমার ক্ষতি কিছু করে কি না, উপকারও কিছু করে কি না, সব নিয়ে একটুখানি হচ্ছে দেখতে লাগবে। এবং থার্ড যে টপিকটা আছে সেটা হচ্ছে শক্তি। শক্তি বলতে আমরা ক্লাস 9-এ পড়েছিলাম না, সেই শেষের দিকে অপ্রচলিত শক্তি, ক্লাস ওই তোমার 9-এর জীবন বিজ্ঞানের যে শেষ চ্যাপ্টারে ছিল, তো সেই শক্তি নিয়েই কিছুটা পড়তে হবে। তো এখানে শক্তির মধ্যে অপ্রচলিত শক্তিরও আবার কিছু মানে পার্টিকুলার জিনিস আছে, তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বায়োফুয়েল নিয়ে আমাদেরকে পড়তে হবে। এবং তার সাথে একটা জিনিস পড়তে হয় সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তো চাপ খাবার কিছু নেই, আমরা সব আস্তে আস্তে হচ্ছে পড়ব। তো আজকে আমাদের টপিক হচ্ছে বায়ুমণ্ডলের গঠন। ওকে, তাহলে চলো ক্লাস শুরু করা যাক। তো বায়ুমণ্ডলের গঠন পড়ার আগে আমাদের প্রথমে জানতে হবে যে এই যে গোটা চ্যাপ্টারটা, এই গোটা চ্যাপ্টারটা হচ্ছে আধা জিওগ্রাফি মানে আধা ভূগোল, আর আধা হচ্ছে আমার এই ফিজিক্স।
যেখানে তার মানে আমার ভূগোলের লজিক দিয়েও কিছুটা হচ্ছে প্রশ্নের উত্তর করতে পারবো, কিন্তু কিছুটা হচ্ছে আমার ফিজিক্সেরও মাথা লাগবে। তো আজকে যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে ভূগোল সম্পূর্ণ, কিন্তু কেন মানে এই ফিজিক্সে পড়তে হয় সেটার সাথে একটু লিঙ্ক আমি পরে করে দিচ্ছি। তো বায়ুমণ্ডল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো বায়ুমণ্ডল মানে কি? আচ্ছা, তার আগেও চ্যাপ্টারের নাম কীরকম আছে? চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো আমাকে প্রথমে জানতে হবে পরিবেশ কি। তো আমরা সবাই জানি যে আমাদের চারপাশে যা আছে, বাড়ি ঘর, ধুলো বালি, আকাশ বাতাস, পশু পাখি, সব কিছু মিলে কি হয়ে যাচ্ছে? আমার পরিবেশ হচ্ছে। তো এই পরিবেশের মধ্যে পার্টিকুলার একটা পোর্শন নিয়ে আমাকে পড়তে হবে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কাকে বলে? তো এই যদি আমার পৃথিবী পৃষ্ঠ হয়, ধরো এটা আমার পৃথিবী, তো এই পৃথিবী পৃষ্ঠের ওপর দিকে যে গ্যাসীয় পোর্শনটা থাকে, যে গ্যাসীয় আবরণটা থাকে, যেটা গোটা পৃথিবীকে ঘিরে আছে, তো সেই অঞ্চলটাকে বলে হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে কি কি থাকে? বিভিন্ন ধরনের গ্যাস থাকে, আমরা জানি নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। আচ্ছা, এগুলো সব হচ্ছে N2-তে থাকে, N2, O2, CO2, H2। তো এই সব বিভিন্ন ধরনের গ্যাস থাকে। এছাড়া কি থাকে? কিছু জলীয় বাষ্প থাকে, কিছু ধূলিকণা থাকে। ঠিক আছে, তো এই যে স্তরগুলো আছে, এই স্তরগুলোকে কি করা হয়? বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো এই স্তরগুলোকে আমরা হচ্ছে একটুখানি দেখে নেব। এই স্তরগুলো থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে, কিন্তু এই স্তরে যাওয়ার আগে প্রথমে যেটা হচ্ছে দেখার, সেটা হচ্ছে একটা ছবি দেখব। ঠিক আছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি কারুর কাছে বইয়ের অভাব হয়। কারণ একটা ব্যাপার যেটা হচ্ছে যে নতুন ক্লাসে উঠেছি, এবার ক্লাস 10-এর এখনও তোমার পরীক্ষা হয়নি, ফলে বইগুলো সব আটকে আছে, কোথা থেকে বই পাবো। তো আমি এই চ্যাপ্টারের যে পিডিএফটা, শুধু এই চ্যাপ্টারের পিডিএফটা এই নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করে দিলাম। তো তোমাদের যদি কারোর অসুবিধা হয় যে কোথা থেকে পড়বো কী জিনিস, তো তুমি ওখানটা থেকে ওটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো পিডিএফটা নিচে লিঙ্ক করা থাকলো। তো চলো শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের এই ধরো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। তো পৃথিবী পৃষ্ঠের এখানে কিছু পাহাড় পর্বত করে দিয়েছে। তো এই পৃথিবী পৃষ্ঠের ওপর থেকে এই শুরু হচ্ছে আমার, এই যত ওপরে যাচ্ছি কি শুরু হচ্ছে? আমার বায়ুমণ্ডল। তো এখানে ইংলিশে লেখা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এই ছবিটা আমার খুব সুন্দর লেগেছিলো, তাই জন্য আমি হচ্ছে ছবিটাকে রেখে দিয়েছি। তো বুঝবো আমরা বাংলাতেই, কোনো অসুবিধা নেই। তো যদি ভালো করে দেখো, এই যে পুরো যে স্তরটা রয়েছে, এই স্তরটাকে হচ্ছে 5টা ভাগে ভাগ করেছে। যে 5টা ভাগ কি কি? তো প্রথম নাম এখানে লেখাই আছে, দেখো, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে বাংলাতেও ট্রপোস্ফিয়ারই বলে, কিন্তু এর আরও একটা বাংলা আছে। সেই বাংলাটার নামটা কি সেটা আমি এখানটায় লিখে দিচ্ছি। ট্রপোস্ফিয়ারকে বাংলায় আরেকটা নাম বলে, সেটাকে বলে হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, যে খুব রেগে থাকে। ঠিক আছে, ক্ষুব্ধমণ্ডল। ঠিক আছে, তারপরের যে স্তরটা আছে সেটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ইংলিশে নামটা দেখতেই পাচ্ছ। স্ট্র্যাটোস্ফিয়ারকে বাংলায় কি বলে? একে বাংলায় বলে হচ্ছে শান্তমণ্ডল। আমাদের কিন্তু দুটো নামই লাগবে, ট্রপোস্ফিয়ারও পড়তে লাগবে, ক্ষুব্ধমণ্ডলও পড়তে লাগবে, স্ট্র্যাটোস্ফিয়ারও লাগবে, শান্তমণ্ডলও লাগবে। কেন লাগবে? কারণ পরীক্ষায় আসে মাঝে মাঝে ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয় বা স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন শান্তমণ্ডল বলা হয়। তো বোঝাতে পারলাম যে ক্ষুব্ধমণ্ডল আর শান্তমণ্ডলের ব্যাপারটা। এরপরে যতগুলো স্ফিয়ার আছে সেই স্ফিয়ারগুলোর আর কোনো মণ্ডল পড়তে লাগবে না। সুতরাং মেসোস্ফিয়ারকে আমি মেসোস্ফিয়ার নামেই জানবো, থার্মোস্ফিয়ারকে আমি থার্মোস্ফিয়ার নামেই জানবো, আর এক্সোস্ফিয়ারকে আমি এক্সোস্ফিয়ার নামেই জানবো। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। তো এই কতগুলো মানে তোমার হচ্ছে 5টা স্তর আছে, এই 5টা স্তরের হচ্ছে আমাকে নামটা মনে রাখতে লাগবে। এবং দেখো, এই যে এই দিকটায় তোমার হচ্ছে কিলোমিটার দেওয়া আছে, যে কত থেকে কত কিলোমিটারের মধ্যে তোমার হচ্ছে ট্রপোস্ফিয়ার রয়েছে, কত থেকে কত মধ্যে তোমার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। তো আমাকে জেনারেলি লাগবে যতদূর, সেটা হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার অবধি আমাকে হচ্ছে উচ্চতা কখনো কখনো পরীক্ষায় দেয়। তোমাকে পরীক্ষায় দেবে যে ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত দূর অবধি। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে যেহেতু বলবে, তাই তোমাকে হচ্ছে মানে স্ট্র্যাটোস্ফিয়ারের মানে পরিধিটা যত দূর অবধি, তো হবে 0 থেকে 50 অবধি, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার চেয়েছে।
কখনো আসবে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয় কত কিমি থেকে, তাহলে হবে হচ্ছে এটা। এবার এটা বই টু বই ভ্যারি করে, কিছু কিছু বইতে এটা 12ও লেখা থাকে, ঠিক আছে। তো বইতে যা লেখা থাকবে তোমাদের সেটাই তোমরা পড়বে। এটা তো আমি একটা ছবি পেয়েছি তাই জন্য আমি এটা তোমাকে দেখালাম, ঠিক আছে, গেল। তো এবার আস্তে আস্তে এদের ভেতরে আমরা ঢুকবো যে কী জিনিস আমাকে পড়তে লাগবে। তো প্রথম আমাদের যে দশা বা যে স্তর সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারকে আরেকটা নাম তাহলে কি বললাম, ক্ষুব্ধমণ্ডল বলে। তো প্রশ্ন একটা আসে, প্রথমেই প্রশ্ন যেটা দেয় যে একে ক্ষুব্ধমণ্ডল বলে কেন। তো জেনারেলি যেটা হয় যে গোটা বায়ুমণ্ডলে কি থাকে আমি বললাম, এত সব গ্যাস থাকে, ধূলিকণা থাকে। তো সেই পুরো বায়ুমণ্ডলের 70% যে ভরটা, ভর মানে কি, যে এই বাতাসের মধ্যে যত সব জিনিসপত্র আছে তার যে তোমার ভেতরের যে মাস বা ভেতরের যে ভর জিনিসটা, তো সেটা 70% হচ্ছে এই ট্রপোস্ফিয়ার অঞ্চলেই তোমার হচ্ছে সীমাবদ্ধ। এই অঞ্চলেই কি হয়, বায়ু হচ্ছে ভীষণ রকমের গতিশীল, সারাক্ষণ আমরা জানি যে বায়ু প্রবাহ হয় এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টিও হয়। তো সেটা হলো, আর কি হয়, জলীয় বাষ্প হয়। জলীয় বাষ্প কীভাবে হচ্ছে, এই যে সূর্যের তাপ আসছে, জল থেকে মানে যে জলাশয় আছে সেখান থেকে জলীয় বাষ্প হচ্ছে, জলীয় বাষ্প থেকে মেঘ হলো, মেঘ থেকে ঝড় হলো, বৃষ্টি হলো, বজ্রপাত হলো। তো যত রাজ্যের যাবতীয় পরিবেশের এই বাতাসের যে তোমার হচ্ছে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো কোথায় দেখতে পাওয়া যায়, হচ্ছে আমার এই ট্রপোস্ফিয়ারে। এই ট্রপোস্ফিয়ারে বাতাসের এত রকম কাণ্ড কারখানা হয় বলে কি, এই যে বিভিন্ন রকম প্রাকৃতিক যে ঘটনাগুলো, মেঘ, ঝড়, বৃষ্টি, তো সেই কারণে এই তোমার ট্রপোস্ফিয়ারকে কি বলে হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। তাহলে প্রশ্নের উত্তর পাওয়া গেল। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কেন ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে, তো উত্তর আমি দিয়ে দিলাম। এবার কি, পরীক্ষায় কখনো কখনো প্রশ্নটাকে উল্টোভাবে ঘুরিয়ে দেয় যে বায়ুমণ্ডলের কোন স্তরে তোমার হচ্ছে ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যায়। তাহলে কোন স্তরে দেখতে পাওয়া যায়, আমি এক্ষুনি বললাম, তাহলে হচ্ছে আমার ট্রপোস্ফিয়ারে। বোঝাতে পারলাম। আরেকটা প্রশ্ন দেয় অন্যভাবে যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কি পরিবর্তন হয়। ধরো এটা ভাবতে গেলে বা এটা বলতে গেলে একদম জেনারেল হচ্ছে, মানে তুমি ভাববে যে আমি এখন হচ্ছে যেখানে আমরা আছি রইলাম, সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি, হচ্ছে উচ্চতায় উঠবো। উচ্চতায় ওঠা মানে কি, পাহাড়ে উঠছি, ধরো পাহাড়ে উঠছি বা পর্বতে উঠছি। তো যত আমি ওপর দিকে উঠবো তত কি হবে, টেম্পারেচার কমতে থাকবে, উষ্ণতা কমতে থাকবে। তাহলে কি, এখানে যত মানে আমি ওপরের দিকে উঠি তত কি হবে, উষ্ণতা কমতে থাকে। ওই জন্য দেখো উচ্চতাটা এখানে দিয়েছে কিসেভাবে মেপেছে, যে 0 থেকে হচ্ছে 12 কিমি। তো আমি উচ্চতা ওপরে উঠছি, এইদিকে দেখো এইদিকে দেওয়া আছে তোমার হচ্ছে উষ্ণতা। উষ্ণতাটা কি হচ্ছে, 15 থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। টেম্পারেচার মনে রাখার দরকার নেই যে কত থেকে কত হয়, শুধু জানতে যেটা লাগবে যে উষ্ণতাটা কমছে না বাড়ছে। তো উষ্ণতা দেখো হচ্ছে কমছে, যত ওপরের দিকে আমি উঠবো উষ্ণতা কমবে, ঠিক আছে। তোমার ক্ষুব্ধমণ্ডলের তোমার হচ্ছে যা জানার জিনিস, তো এইটুকুই হচ্ছে এর মধ্যে থেকে আসে। পরীক্ষায় এর থেকে বাইরে খুব একটা প্রশ্ন দেয় না। এর পরের কে আছে, এর পরে আছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, আচ্ছা এখানে একটা হচ্ছে ছোট জিনিস আসে, এই যে ট্রপোস্ফিয়ার আর এই যে স্ট্র্যাটোস্ফিয়ার দুটোর মাঝখানে যে তোমার হচ্ছে জয়েন্টটা, ঠিক আছে, এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে থাকে, যে স্তরটা থাকে, এটার একটা নাম আছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে ট্রপোপজ, ঠিক আছে। পজ মানে কি, পজ মানে হচ্ছে কাউকে থামিয়ে দেওয়া। তো ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার দুটোর মাঝখানে কে থাকবে, দুটোর মাঝখানে থাকবে হচ্ছে ট্রপোপজ, ঠিক আছে। ঠিক সেইভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে কি আছে, মেসোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝখানে যে স্তরটা থাকবে সেই স্তরটার কি নাম করবে, সেই স্তরটার নাম হবে স্ট্র্যাটোপজ, ঠিক আছে। তো এটা মনে রাখার কি, মানে কিভাবে মনে রাখবো, মনে রাখবো এইভাবেই, আমাদের 5টা স্তর তোমাকে মনে রাখতেই হবে অন্তত, মানে 3টে স্তরে, মানে 3টে স্তর না, আমাকে 5টা স্তরই মনে রাখতে হবে কারণ পরীক্ষায় আসে। তো এই যে 5টা স্তর আছে, তার মানে এই ধরো এখানে আমার ট্রপোস্ফিয়ার আর এইদিকে হচ্ছে আমার স্ট্র্যাটোস্ফিয়ার, দুটোর মাঝখানে যে
তোমার পজটা থাকবে, সেই পজটা সবসময় কি হবে, নিচের যে স্তরটা আছে তার নামে পজ হবে, ঠিক আছে। তার মানে ট্রপোস্ফিয়ার আর ওপরে যদি স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, এই মাঝখানের যে পজটা তার নাম হবে ট্রপোপজ। ঠিক সেইভাবে স্ট্র্যাটোস্ফিয়ার আর ওপরে যে মেসোস্ফিয়ার আছে তার মাঝে যে পজটা হবে সেই পজটা হবে হচ্ছে স্ট্র্যাটোপজ, ঠিক আছে। ঠিক সেইভাবে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝখানে যে পজ থাকবে তার নাম হবে মেসোপজ, ঠিক আছে। আমাদের মেসোপজ অবধি মেনলি পড়তে লাগে, তারপরের পজ নিয়ে অত হচ্ছে পর্ষদও মাথা ঘামায়নি, আমাদেরকেও মাথা ঘামাতে হবে না। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রপোপজ। পরীক্ষায় আসবে কি, তোমাকে বলবে যে তোমার ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরটির নাম কি, তো উত্তর হবে ট্রপোপজ। গেল। এরপরে তোমার হচ্ছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারটা কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এই 12 থেকে 18 কিমির পর থেকে যেটা শুরু হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, এখানে বায়ুমণ্ডলের কোনো এইরকম হচ্ছে খামখেয়ালিপনা চলে না। মানে এই যেরকম ট্রপোস্ফিয়ারে বাতাস উত্তপ্ত হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোনো কিছু স্ট্র্যাটোস্ফিয়ারে হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারে যে তোমার বায়ুমণ্ডলটা থাকে সেই বায়ুমণ্ডলটা একদম শান্ত, সেই জন্য এই যে স্তরটা, এই স্তরটার কি নাম হয়েছে, নাম হচ্ছে শান্তমণ্ডল। বোঝাতে পারলাম? এই স্তরেও তুমি দেখো যত তোমার উচ্চতা বাড়ছে, এই যে 11 কিমি থেকে 50 কিমি যত আমি উঠবো, এইদিকে কি হচ্ছে, উষ্ণতা কিন্তু তোমার আস্তে আস্তে কি হচ্ছে, উষ্ণতাটা তোমার হচ্ছে তোমার একটা লেভেল অবধি গিয়ে তোমার কিন্তু উষ্ণতাটা বাড়ে। দেখো কি ব্যাপারটা হচ্ছে, এখানে 56.5, এখান থেকে দেখো -2.5, মানে 56.5 যেটা মাইনাস 56.5 আছে সেটা কি হয়, সেটা হচ্ছে বেশি ঠান্ডা, সেখান থেকে দেখো কম ঠান্ডার দিকে যাচ্ছে। তো এই একটা স্তর আছে যেখানে জিনিসটা একটুখানি উল্টো হয়, ঠিক আছে, এটা একটুখানি মাথায় রাখতে হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে একটু জিনিসটা উল্টো হয়। এবার এখান থেকে আর কি প্রশ্ন আসে, এখান থেকে আরেকটা যেটা প্রশ্ন আছে যে এই যে শান্তমণ্ডল আছে, এই শান্তমণ্ডলে কি চলে, এখানে চলে হচ্ছে জেট প্লেন। জেট প্লেন মেনলি কোন কাজে ইউজ করা হয়, যে এটা হচ্ছে আমাদের যে তোমার পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ছাড়িয়ে মহাকাশে যখন আমি কোনো রকেট ফকেট পাঠাই, সেগুলো কি হয় হচ্ছে আমি জেট প্লেনের মাধ্যমে জেনারেলি পাঠাই। তো জেট প্লেনটাকে কি হচ্ছে, যদি তোমার এই ঝড় বাদল এইসবের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, তাহলে কি হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই কারণে যেটা হয় যে জেট প্লেনকে সবসময় উৎক্ষেপণ মানে জেনারেলি করা হয় হচ্ছে ট্রপোস্ফিয়ারের ওপরে, যাতে শান্তমণ্ডলে ওটা মানে একদম নির্বিঘ্নে তোমার হচ্ছে চলতে পারে, ঠিক আছে। তো জেট প্লেন কোথায় চালানো হয় এটাও আসে পরীক্ষায়, সেটা হচ্ছে আমার স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলে। তো ঠিক আছে, এটা বোঝাতে পারলাম। এই স্তরে কি হয়, এই স্তরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে এই স্তরে তোমার হচ্ছে ওজনের একটা হচ্ছে লেয়ার আছে, ঠিক আছে। O3 একটা স্তর আছে। O3 মানে কি, O3 মানে হচ্ছে ওজন, ঠিক আছে। তো ওজনের একটা স্তর আছে। তো ওজনের স্তরটা এখানে থাকে কেন, খুব সোজা কথায় যে আমাদের পৃথিবী একদম পৃথিবীকে আলোকে দিচ্ছে, হচ্ছে সূর্য দিচ্ছে। তো সূর্য শুধুমাত্র যে আলো পাঠায় তা নয়, সূর্য আরও কিছু ধরনের রশ্মি পাঠায়, যেমন আমরা এগুলোর নাম সবাই শুনে আছি। সেটা কি কি, যেমন হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি পাঠায়, অবলোহিত রশ্মি পাঠায়। তো এই যে অতিবেগুনি রশ্মিটা আছে, এই অতিবেগুনি রশ্মিটা যদি আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়ে, এইটা কিন্তু খুব একটা ভালো নয়। মানে কিছুটা খুব অল্প পরিমাণে এলে সেটা ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণে এলেই কী হয়, এটা আমাদের স্কিনের রোগ ঘটায়। আমরা ওজোন স্তর নিয়ে নেক্সট দিন পড়বো, তো তখন আমরা ওই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ওজোন স্তরে কি হয়, তোমার হচ্ছে ওই অতিবেগুনি রশ্মি, মানে এই ধরো এটা যেমন পৃথিবী পৃষ্ঠ, তো পৃথিবী পৃষ্ঠের এই জায়গাতে তাহলে কি হচ্ছে, আমার হচ্ছে ওজোন স্তরটা রয়েছে আমার এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। তো এই ওজোন স্তরটা কি করছে, এই যে সূর্যের অতিবেগুনি রশ্মি আসছে, তো এই অতিবেগুনি রশ্মিগুলোকে কি করছে, অতিবেগুনি রশ্মির থেকে পৃথিবী পৃষ্ঠকে প্রোটেক্ট করছে বা রক্ষা করছে, যাতে ওই জিনিসগুলো সহজে ভেদ করে না চলে আসে। তো তার মানে এই শান্তমণ্ডল থেকে দুটো প্রশ্ন কি আসবে, একটা হচ্ছে তোমাকে বলবে যে জেট প্লেন কোন স্তরে চালানো হয়, আর একটা প্রশ্ন করবে যে ওজোন স্তর কোথায় দেখতে পাওয়া যায়। তো বোঝাতে পারলাম। এবার কি হচ্ছে, তারপরের স্তরে তাহলে কি হচ্ছে, মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, মাঝখানে কে থাকবে বললাম, স্ট্র্যাটোপজ। তো স্ট্র্যাটোপজ থাকবে, বোঝাতে পারলাম।
এবার আচ্ছা, এখানে আরেকটা ছোট জিনিসও মনে রাখবে যে যেহেতু ওজনের যে লেয়ার বা ওজনের যে স্তর সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায় বলে স্ট্র্যাটোস্ফিয়ারকে অনেক সময় ওজোনোস্ফিয়ারও বলে। ঠিক আছে, তো তোমাকে মাঝে মাঝে হয়তো দিতে পারে যে ওজোন স্তর দেখতে পাওয়া যায় বা তোমার জেট প্লেন দেখতে পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ার না অপশানে দিয়ে তোমাকে দিলে হচ্ছে ওজোনোস্ফিয়ার। মানে ধরছি, জেনারেলি দেয় না এত কঠিন প্রশ্ন, বাট এটা মনে রাখা ভালো যে ওজোন স্তর থাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ারকে অনেক সময় ওজোনোস্ফিয়ারও বলে। এবার আসবো হচ্ছে মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে আবার তুমি যদি দেখো উচ্চতা কি হচ্ছে, উচ্চতা তো আমার বাড়তেই থাকবে, উচ্চতা যত বাড়ছে এই দিকে দেখো টেম্পারেচারটা আবার দেখো এবার কিন্তু আবার হচ্ছে জিনিসটা কমছে। -2.5 ছিল এখানে, 2.5 থেকে দেখো এবার 86.5-এ গেছে। তো সব থেকে মানে এই যে আমরা যত ওপরে উঠছি সব থেকে কম উষ্ণতাটা আমি কোথা থেকে পেলাম, কোথায় পাচ্ছি, সেটা হচ্ছে এই মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার থেকে দেখো আবার যত ওপরে উঠবো এবার কিন্তু আর টেম্পারেচার কমার কোথাও সিন নেই। কারণ কি, এবার সূর্যের কাছাকাছি চলে এসেছি, তাহলে যত কাছাকাছি যাব সূর্যের তত কী হবে, তাপটা বেশি পাবো। তো ওই জন্য মেসোস্ফিয়ারের পরে যত উচ্চতা বাড়বে দেখো উষ্ণতা কিন্তু এই যে -86 থেকে তোমার কোথায় উঠছে, হচ্ছে 1200-তে উঠছে, তারপরে সেটা 1200-কেও ছাড়িয়ে যাবে এরপর। তো তাই জন্য একটা কোয়েশ্চেন আসে যে বায়ুমণ্ডলের এই এতগুলো যে স্তর আছে তার মধ্যে শীতলতম স্তর কোনটা? ঠিক আছে, তো শীতলতম স্তর হচ্ছে আমার মেসোস্ফিয়ার। ঠিক আছে, আমি ব্র্যাকেটে এম লিখে দিলাম। কেন? কারণ এই যে এখানে তোমার হচ্ছে সর্বোচ্চ 56, -56, এখানে তোমার হচ্ছে উষ্ণতাটা একটু বাড়ছে, আর সব থেকে কম উষ্ণতা কোথায় আছে সেটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ারে। উষ্ণতাটার পরিমাণ লাগবে না, শুধু এইটুকু জানতে লাগবে সব থেকে শীতল কোথায়, সেটা হচ্ছে আমার মেসোস্ফিয়ার। ঠিক আছে, বোঝাতে পারলাম? এখানে তাহলে কি হচ্ছে, আবার কখনো কখনো প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেয়, কোন স্তরে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার মানে পরিমাণ হচ্ছে সর্বনিম্ন হয়। তো উষ্ণতার পরিমাণ কোথায় সর্বনিম্ন হচ্ছে? মেসোস্ফিয়ারে। বোঝাতে পারলাম? এবার কি মেসোস্ফিয়ারের পরবর্তী স্তর কি, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আর এর মাঝে যে তোমার হচ্ছে পজ থাকবে, যে গ্যাপটা থাকবে, তার নাম কি হবে তাহলে? তার নাম হবে হচ্ছে মেসোপজ। এক সেকেন্ড, বাড়িতে মেসোমশাইকে বলবো মেসোপজ। যাকগে, তো এরপরে আসি হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার থেকে কোয়েশ্চেন কী দেয় এটা একটুখানি জানতে লাগবে। থার্মোস্ফিয়ারে তুমি যদি ভালো করে দেখো, এবার মোটামুটি থার্মোস্ফিয়ারের পর থেকে আকাশটা আমার কি হয়ে যাবে, আস্তে আস্তে এবার হচ্ছে নীলচে থেকে কালো হতে শুরু করবে। ঠিক আছে, পরীক্ষায় আসবে না, চাপ নেই। তো এখানে কি হয়, আকাশটাকে কালো দেখায়, বইতে থাকলে থাকতে পারে। তো এটা একটুখানি জেনে রাখবে যে আমার মোটামুটি যে তোমার বায়ুর যে লেয়ারটা ছিল, লেয়ারটা এখনও চলছে, কিন্তু এই থার্মোস্ফিয়ার থেকে তোমার হচ্ছে আস্তে আস্তে তোমার যে কালারটা, আমাদের জেনারেলি আমরা বলি কি আকাশের রং নীল, কিন্তু আকাশের রং কি অ্যাকচুয়ালি নীল? নীল নয়। কারণ কিন্তু কি ব্যাপারটা হয় যে নীল যে রংটা, সূর্য থেকে যে 7টা রং আসে, 7টা রং কি, বেনি, আসহ, কলা, আমরা সবাই জানি। তার মধ্যে নীল রংটা কি হয়, রিফ্লেক্ট হয়, ওটা প্রতিফলিত হয়, সেই জন্য আমরা নীল রঙের আকাশ দেখতে পাই। কিন্তু অ্যাকচুয়ালি যখন এই মেসোস্ফিয়ার আমরা ক্রস করে যাচ্ছি, থার্মোস্ফিয়ারে চলে যাচ্ছি, তখন কি হয়, আস্তে আস্তে সেই প্রতিফলিত যে হচ্ছে সেই রঙটা থাকে না। প্রতিফলনের যে জন্য কি লাগে, ধূলিকণা লাগে, ধূলিকণাতে তো প্রতিফলনটা হবে, তো সেই ধূলিকণা আর বাতাসে কোথাও নেই, তো কি হয়ে যায়, এরপরে রঙটা হচ্ছে কালো হয়ে যায়। তো থার্মোস্ফিয়ারে তোমরা বইতে পেতে পারো যে এখানে কি হয়, আকাশটা হচ্ছে কালো দেখায়। আর এখানে কি হয়, এখানে তোমার হচ্ছে মানে তোমার যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা বাড়ছে। এবার এখানে যেটা হচ্ছে লাগবে জানতে, যে এই থার্মোস্ফিয়ারেই তোমার একটা ব্যাপার হয়, যে জিনিসটা যে মানে মাঝে মাঝে খুব আসে। একবার দাঁড়াও, এখানটা একটু মুছে দিই। ঠিক আছে, আচ্ছা, তো এই যে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ার অঞ্চলে কি হয়, এখানে হচ্ছে কসমিক রশ্মি এবং অন্যান্য রশ্মি এখানে দেখতে পাওয়া যায়। কসমিক রশ্মি মানে কি, কসমিক রশ্মি মানে সোজা কথায় ওই যেটাই আমি বললাম যে আমাদের সূর্য থেকে শুধুমাত্র তো
আলোক রশ্মি পৃথিবীতে ঢুকছে সেরকম নয়, সূর্যের বিভিন্ন রকম রশ্মি হয়। তো এখানে কি হয়, সেই কসমিক রশ্মি, সেটা হচ্ছে এক রকমের রশ্মি, এই রশ্মিগুলোকে দেখতে পাওয়া যায়। এই কসমিক রশ্মির খুব একটা ভালো নাম আছে, একে বলে হচ্ছে অরোরা। ঠিক আছে, তোমরা সবাই ইউটিউবে যেহেতু পড়ছো, তো তোমরা ইউটিউবে অরোরা বলে সার্চ করতে পারো, দেখবে এখানে লেখা আছে অরোরা বলে। অরোরার ইংলিশ হচ্ছে AURORA। তোমরা ইউটিউবে সার্চ করতে পারো অরোরা জিনিসটা কি। তো আমাদের যেটা হয় যে তোমার নরওয়ে বলে যে একটি জায়গা আছে তোমার, মানে ইউরোপের ওখানে, তো সেই নরওয়েতে কি হয়, নরওয়েতে শীতকালে মানে ওখানে 6টা মাস, ওখানে 6 মাসে কি হয়, আকাশটা হচ্ছে এরকম সবুজ নীল এরকম একটা অদ্ভুত কালারের তোমার হচ্ছে রাত্রিবেলা দেখতে পাওয়া যায়। তো ওইগুলো কি, ওগুলো অ্যাকচুয়ালি ওগুলোকে বলা হয় অরোরা বা কসমিক রশ্মি, যেগুলো হচ্ছে সূর্যালোক থেকে আসে। এবার এখানে কি হয়, এই থার্মোস্ফিয়ার অঞ্চলে হচ্ছে ওই জিনিসগুলোকে দেখতে পাওয়া যায়, বা ওই জিনিসগুলো ওখানে তোমার হচ্ছে মানে এখানে তোমার থাকে। ঠিক আছে, আর এই কসমিক রশ্মি, এইসব রশ্মি থাকার জন্যই কি হয়, এখানের উষ্ণতাটা মানে ভীষণ পরিমাণে তোমার হচ্ছে বেড়ে যায়। তুমি বুঝতেই পারছো 1200 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ভীষণ, সেটা প্রায়। এবং এখানেই কি হয়, এখানেই তোমার হচ্ছে বেতার তরঙ্গ, যদি এখানে দেখো স্যাটেলাইটটা ওপরে লিখেছে, অ্যাকচুয়ালি এই যে স্যাটেলাইট বা তোমার যে বেতারগুলো তোমার স্যাটেলাইটটা অবশ্য ঠিকই আছে, বেতার আর স্যাটেলাইট আলাদা। আচ্ছা, এখানটায় আর একটা যে জিনিস হয়, সেই জিনিসটা হচ্ছে কি, বেতার তরঙ্গ এখানে প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ মানে কি, বেতার তরঙ্গ মানে এই যে আমরা টিভি দেখছি, আমরা তোমার রেডিওতে গান শুনছি, সেগুলো অ্যাকচুয়ালি হয় কি করে, একটা নিশ্চয়ই কোনো কোথাও একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সির সাথে যদি আমি ম্যাচ করি, যেমন তোমরা রেডিওতে জানো, রেডিওর বিভিন্ন রকম চ্যানেল হয় না, 92.7 বিগ FM। তো সেখানে অ্যাকচুয়ালি হয়টা কি, যে তুমি তোমার মানে ওই চ্যানেলটাকে টিউন করতে করতে ওই 92.7-এ নিয়ে গেলে কি হবে, ওটা একটা রেডিও বা একটা বেতার তরঙ্গের সাথে ওটা কানেক্ট হয়ে যাবে, এবং ওই তরঙ্গে যা যা জিনিস চলছে ওই ফ্রিকোয়েন্সিতে, সেই জিনিসগুলো তুমি শুনতে পাবে। তো সেই বেতার তরঙ্গ কোথায় তোমার হচ্ছে প্রতিফলিত হয়, বা কোথায় তোমার হচ্ছে এখানে মানে প্রতিফলিত হয় মানেটা কি, যে এখান থেকে এই পৃথিবীর এখানে কি হয়, বিভিন্ন জায়গায় কি থাকে, টাওয়ার থাকে, আমরা সব বিভিন্ন জায়গায় টাওয়ার লাগাই, সেই টাওয়ারগুলো কি হয়, সেই টাওয়ার থেকে হচ্ছে সিগন্যাল যায়। তো সিগন্যালটা এরমভাবে যাবে, গিয়ে এইখানে তোমার হচ্ছে আমার রেডিও মানে তোমার হচ্ছে স্টেশন আছে, বেতার তরঙ্গ আছে, সেখান থেকে এটা আবার প্রতিফলিত হয়ে হচ্ছে ফিরে আসবে। তো ফিরে এলো, এবং সঙ্গে সঙ্গে আমরা কি হব, সেই জিনিসটাকে হচ্ছে শুনতে পাই। ঠিক আছে, তো তোমাকে প্রশ্ন যেটা দেবে যে বেতার তরঙ্গ কোথা থেকে হচ্ছে আমরা শুনতে পাই, বা বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়, তো উত্তর হবে হচ্ছে আমার এই থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ারকে আরও একটা নাম আছে, এই নামটা ওকে কি বলা হয়, ওকে বলা হয় হচ্ছে আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, কোনো কোনো বইয়েতে থার্মোস্ফিয়ারের জায়গায় আয়োনোস্ফিয়ারও লেখা থাকতে পারে, বা ভেতরে লিখে থাকতে পারে। কেন এটাকে আয়োনোস্ফিয়ার বলে, তো এখানে যে গ্যাসগুলো থাকে, বায়ুমণ্ডল মানে কি, গ্যাস থাকবে, এখানে গ্যাসগুলো কি অবস্থায় থাকে, সবসময় আয়নিত অবস্থায় থাকে। আয়নিত মানে কি, আয়নিত মানে সোজা কথায় আইদার পজিটিভ আয়নে থাকবে, নয়তো নেগেটিভ আয়নে থাকবে। আমরা পড়েছি না, আয়ন দুভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। তো এখানে আমাদের যেরকম হচ্ছে ট্রপোস্ফিয়ারে কি থাকে, আইদার O2 হয়ে থাকে, H2 হয়ে থাকে, N2 হয়ে থাকে, ওখানে গিয়ে কি হবে, এটা O- হয়ে থাকবে, আইদার H+ হয়ে থাকবে। তো এই রকমভাবে তোমার হচ্ছে এখানে থাকে। তো যেহেতু এখানে আয়নীয় অবস্থায় তোমার হচ্ছে বায়ুমণ্ডলের যে তোমার কি বলে গ্যাসগুলো থাকে, সেই জন্য এই স্তরটাকে কি বলে, আয়োনোস্ফিয়ার বলে। বোঝাতে পারলাম। আর এখানেই কি হয়, কসমিক রশ্মি বা অরোরা দেখতে পাওয়া যায়, এখানেই কি হয়, বেতার তরঙ্গ দেখতে পাওয়া যায়, বা বেতার তরঙ্গ দেখতে পাওয়া যায় বললে ভুল হবে, প্রতিফলিত হয়। ক্লিয়ার হলো? লাস্ট যেটা হচ্ছে রয়েছে, সেটার নাম এখানে দেখতেই পাচ্ছ, এক্সোস্ফিয়ার। কোনো কিছুর সাথে মানে এক্সো কথাটা মানেই কি, এক্সো কথার মানে হচ্ছে বাইরের দিক। ঠিক আছে, তো এক্সোস্ফিয়ার কথাটা মানে এটা বলছে কি, যে ভূপৃষ্ঠের সব থেকে বাইরের যে স্তরটা, তাকেই কি বলবো, তাকে বলবো হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উষ্ণতা কত হয়, উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রির থেকেও অনেক বেশি হয়। এখানে মানে 1200 ডিগ্রি থেকে চলছে জিনিসটা, এখানে যদিও 1200 ডিগ্রি বলে রেখে দিয়েছে, এখান থেকে জিনিসটা হচ্ছে চলতে থাকছে প্লাস। ঠিক আছে, তো
এখানে কি হয়, এখানে তুমি যদি ভালো করে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে যত আমাদের বিভিন্ন কোম্পানির যে স্পেসশিপ, যেরকম নাসা থেকে তোমার স্পেসশিপ পাঠানো হয়, স্যাটেলাইট পাঠানো হয়, আমাদের ইন্ডিয়া থেকে কি ইন্ডিয়ার সেই যে কেন্দ্রটা, তার নাম কি, তার নাম হচ্ছে ইসরো, ঠিক আছে, এটা ব্যাঙ্গালোরে রয়েছে। তো ইসরো থেকে কি হচ্ছে, এখানে তোমার যে স্যাটেলাইট পাঠাচ্ছে বা যে স্পেসশিপ করে তোমার ধরো ওপরে ওখানে গিয়ে হচ্ছে ধরো মানুষ থাকবে, কি ধরো কোনো একটা গ্রহকে প্রদক্ষিণ করে আসবে, তো যাই হোক, তো সেই স্পেসশিপকে মানে বাংলায় কি বলে, বাংলাতে বলে হচ্ছে মহাকাশ স্টেশন বোধহয়। স্যাটেলাইটকে বাংলায় কি বলে, কৃত্রিম উপগ্রহ। তো সেই সব জিনিসগুলো কি হয়, এখানে তোমার হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই হচ্ছে আমার ওভারঅল জিনিস। একবার খুব তাড়াতাড়ি করে বলে নিই, সবার নিচে যেটা আছে, যেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠকে বেষ্টন করে থাকে, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানে ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যায়, তাই নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এখানে কি হচ্ছে, তোমার উষ্ণতা আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চতা বাড়ার সাথে কমতে থাকছে। এর পরের স্টেজ হচ্ছে শান্তমণ্ডল। কেন শান্তমণ্ডল? এখানে হচ্ছে বাতাসের কোনো এরকম তোমার ঝড় বৃষ্টি কিছু দেখতে পাওয়া যায় না। এখানে কি হচ্ছে, তোমার ওজোন স্তর আছে, যেটা তোমার অতিবেগুনি রশ্মি থেকে আমাদের পৃথিবী পৃষ্ঠকে প্রোটেক্ট করছে। এরপরে আছে হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হচ্ছে তোমার, এখানে আচ্ছা, মেসোস্ফিয়ারের এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এইগুলো হচ্ছে তোমার ধূমকেতুর ছবি। তো কি জেনারেলি হয় যে ধূমকেতু অনেক সময় তোমার যেটা হয় যে ধূমকেতু কি তোমার মানে এই মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, যখনই এটা ধরো পৃথিবীর আকর্ষণের সীমার মধ্যে চলে আসে, তো ওটা কী হয়, পৃথিবীর দিকে ধেয়ে আসে। কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলে এত যে স্তর আছে, সেই স্তরে ও মেসোস্ফিয়ারের পরবর্তী স্তরে আর বেশি ভেদ করেও আসতে পারে না। তো মেসোস্ফিয়ার এই মানে স্তরের কাছাকাছি আসলেই ওপর থেকে ও কি হয়ে যায়, এই স্তর মানে এই যে তোমার উল্কাপিণ্ড বলো বা তোমার এই সবগুলো, এগুলো তোমার আস্তে আস্তে তোমার হচ্ছে ক্ষয়ে যেতে শুরু করে, ক্ষয়ে গিয়ে জিনিসটা হচ্ছে মিশে যায়। ঠিক আছে, তাই এই ছবিটা তোমার দেওয়া আছে। তো মেসোস্ফিয়ারটা কি হচ্ছে, এখানে হচ্ছে সবথেকে শীতলতম স্তর রয়েছে। এরপরে যেটা, সেটা হচ্ছে তোমার আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। কেন আয়নোস্ফিয়ার? কারণ এখানে যে গ্যাসগুলো, সেগুলো তোমার হচ্ছে আয়নিত অবস্থায় থাকে। এখানে অরোরা দেখতে পাওয়া যায়, এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এবং সবার শেষে যেটা আছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এটার হচ্ছে উচ্চতা সব থেকে বেশি এবং উষ্ণতাও তোমার হচ্ছে সব থেকে বেশি। এখানে কি হয়, বিভিন্ন রকম কৃত্রিম তোমার উপগ্রহ, মহাকাশ স্টেশন, এগুলো তোমার হচ্ছে এখানে থাকে। ঠিক আছে, তাহলে আমি বোঝাতে পারলাম যে কী কী জিনিস আমরা পড়বো বা মানে যেগুলো আমাদের পড়ার ব্যাপার। এরপরে এবার হচ্ছে আমরা এবার অন্য জিনিস একটুখানি, মানে এরপরে একটা ছোট জিনিস আছে, সেই জিনিসগুলো একটুখানি জাস্ট জেনে নেব। একটা তোমাদের বইতে একটা টার্ম পাবে, সেটাকে বলে হচ্ছে পরিচলন স্রোত। পরীক্ষায় মাঝে মাঝে আসে পরিচলন স্রোত কি এবং কোথায় দেখতে পাওয়া যায়। তো পরিচলন কথাটার মানে স্রোত জিনিসটা কি, যে প্রক্রিয়ায় আমার তরল বা গ্যাসের যে উত্তপ্ত কণাগুলো, সেটা উষ্ণতর থেকে শীতলস্তর মানে যে অংশ, সেখানে যখন সঞ্চারিত হচ্ছে, তাকে বলছে পরিচলন। সোজা কথা আমি একটুখানি তোমাদের বলে দিই। ধরো আমি একটা এরকম লোহার রড নিলাম, ঠিক আছে, একটু মোটাই হয়ে গেল। এখানে আমি জিনিসটাকে হচ্ছে বার্নারের সাহায্যে এখানটাকে গরম করছি। তো এখানটা যত গরম হবে, এখানটা লাল হয়ে গেল। যখন এখানটা গরম হচ্ছে, তুমি ধরো এখানে তুমি হাত দিয়ে এটাকে ধরে আছো, ঠিক আছে, তুমি যেটাকে ধরে আছো, তুমি প্রথমই কি ওই গরমটা ফিল করবে না। আস্তে আস্তে কী হবে, এই যে এই অঞ্চলটা থেকে গরমটা আস্তে আস্তে হচ্ছে এই দিকে শিফট করতে থাকবে, মানে বেশি তাপযুক্ত অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে এই জিনিসটা হচ্ছে মুভ করতে থাকবে। তত তুমি কি হবে, আস্তে আস্তে সেই তাপটাকে ফিল করতে পারবে। এই যে পদ্ধতিটা, এটা কি তোমার বলছে হচ্ছে আস্তে আস্তে পরিচলন ইয়েতে। কিন্তু এইটা কি হয়, এই যে মানে যে ছবিটা দিয়ে আমি বোঝালাম, এটা কিন্তু পরিচলনের উদাহরণ নয়, এটা হচ্ছে পরিবহনের উদাহরণ। পরিচলনের উদাহরণ কি, খুব সোজা কথায় পরিচলনের উদাহরণ হচ্ছে যেখানে এই মাধ্যমের কণাগুলোই নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। যেরকম খুব সোজা যদি উদাহরণ দিই, এই উদাহরণটাকে ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ, এই উদাহরণটা কেন হচ্ছে না, কারণ এই উদাহরণটা হচ্ছে মাধ্যমের কণাগুলো এখানে কোনো স্থান পরিবর্তন করে না, শুধু তাপটা স্থান পরিবর্তন করছে। ধরো তুমি একখানা বিকারের মধ্যে জল নিয়েছো, ঠিক আছে, এবার এখানে তুমি কি করছো, ওটাকে গরম করছো।
তো গরম যে করলে তো কি হবে, এখানের জলগুলো তোমার আগে গরম হলো, এই লাল লাল যে জায়গাটা, জিনিসটা কি হবে, এটা গরম হয়েই জিনিসটা হচ্ছে ওপরের দিকে উঠে যাবে, এবং ওপরের যে এই তোমার অল্প মানে কম গরমযুক্ত যে জলটা, সেটা হচ্ছে নিচের দিকে নামবে। দেখবে তুমি যখন যখন মায়েরা করে, চায়ের যখন পাতাটা বা তোমার চায়ের যে দানাগুলো সেগুলো যখনই জলে দেয়, দেখবে সেগুলো জলের মধ্যে মুভ করতে থাকে। সেটা মুভ করার কারণই হচ্ছে এটা, যে তলাটা ওর যে মেঝেটা এত গরম থাকে, যেমনি মেঝেতে ওই কণাগুলো এসে পৌঁছায়, কণাগুলো লাফিয়ে আবার ওপরের দিকে উঠে যায়। গরম হলেই কী হবে, জিনিসটা ওপরের দিকে চলে যাবে, ঠান্ডা জিনিসগুলো নিচের দিকে আসবে। তো এইভাবে কি হয়, কণাগুলো মানে ভেতরে যে জলের কণাগুলো রয়েছে সেটা তরলও হতে পারে, গ্যাসের ক্ষেত্রেও সেম জিনিসই হয়। তো এই কণাগুলোই কি হয়, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে কি হয়ে যাচ্ছে, তাপটাকে সঞ্চালন করছে। তো এইভাবে যে সঞ্চালন হচ্ছে, তাহলে কি হবে, এখানে একটা তোমার স্রোত তৈরি হচ্ছে, এরমভাবে ঘুরতেই থাকছে জলটা বা গ্যাসটা, সেই যে স্রোতটা তৈরি হচ্ছে তাকে বলছে হচ্ছে পরিচলন স্রোত। আশা করি আমি বোঝাতে পারলাম। তো পরিচলন স্রোত কাকে বলে, তাহলে তোমাকে বলতে হবে যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসের উত্তপ্ত কণাগুলো নিজেরাই উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে স্থানান্তরিত হয়ে তাপ সঞ্চালন করে, তাকে বলছে পরিচলন স্রোত। ঠিক আছে, বোঝাতে পারলাম। এরপরে একটা জিনিস আসে, সেটা হচ্ছে ঝড় কি। ঠিক আছে, ঝড় কোথায় হয়, ঝড় হয় হচ্ছে ট্রপোস্ফিয়ারে, আমরা একটু আগেই পড়লাম। তো ঝড় হয় কি করে, ঝড় হওয়ার মেন যেটা হচ্ছে ক্রাইটেরিয়া, একই জিনিস। ধরো এটা হচ্ছে একটা অঞ্চল, ঠিক আছে, এই অঞ্চলে হঠাৎ করে কি হয়, হঠাৎ করে তোমার হচ্ছে এখানে নিম্নচাপ হয়। নিম্নচাপ মানে কি, নিম্নচাপ মানে এই অঞ্চলটার চাপটা মানে বায়ুর চাপটা হঠাৎ করে কমে গেল। বায়ুর চাপ এখানে যখনই কমে যায় কি হবে, বাতাস কোথাও তোমার হচ্ছে নিম্নচাপে থাকে না, বাতাস সবসময় কি করবে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবে। তো চারপাশের যে উচ্চচাপের যে বায়ু রয়েছে, ধরো এখানে আছে, এখানে আছে, সব জায়গাতে আছে, সেখান থেকে বায়ুগুলো কি হবে, এখানে তোমার হচ্ছে ছুটে আসবে। ঠিক আছে, তো ছুটে এখানে আসবে মানেই কি, এই যে বায়ুটা এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে, এও এখান থেকে এখানে ছুটে আসছে ইয়েতে, তো সেই ছুটে আসার জন্য এখানে একটা প্রবাহ তৈরি হচ্ছে। সেই প্রবাহটাই কি হয়, তোমার হচ্ছে ঝড়ের সৃষ্টি করে। বোঝাতে পারলাম, যত দ্রুত ছুটে আসবে তত তোমার ঝড়ের পরিমাণ বাড়বে। এই যে আমফান হলো আমরা সবাই জানি, তার আগের বছর ফণী হলো, তো সেখানে হচ্ছিলটা কি, হচ্ছিল এটাই যে তোমার ওই সমুদ্রের যে তোমার বঙ্গোপসাগর অঞ্চলে ওখানে একটা তোমার নিম্নচাপ হয়েছিল। নিম্নচাপটা হওয়ার ফলেই কি হচ্ছিল, বিভিন্ন জায়গা থেকে, মানে এই ধরো আমাদের যেরকম ইন্ডিয়া, এই ইন্ডিয়ার ম্যাপ একটু বাজে হয়েছে, তো এইখানে ধরো নিম্নচাপ হয়েছে, তো চারপাশ থেকে কি হচ্ছে, বাতাস এখানে তোমার হচ্ছে ছুটে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে আসছে, তো এই সব জায়গা থেকে এখানে যত ছুটে আসছে জিনিসটা কি হচ্ছে, এখানে একটা হচ্ছে ঘূর্ণি তৈরি করছে। ঠিক আছে, এবং সেই ঘূর্ণিটার এত জোর থাকে, এবং ঘূর্ণিটা কি হয়, এই জিনিসটাতে চলতে থাকে আস্তে আস্তে, কারণ কি হয়, চাপটা এক জায়গায় এখানে তোমার হচ্ছে এখন কমেছে, তুমি যেমনি এখান থেকে চলে এলো এই বাতাসটা, এই যে উচ্চচাপের বাতাসটা এখন নিম্নচাপে চলে এলো, কি হলো, এখানটা আবার নিম্নচাপ হয়ে গেল, আবার এখান থেকে বাতাস এখানে মানে বাইরে থেকে বাতাস আসবে, তো এইভাবে কি হয়, জিনিসটা হচ্ছে মুভ করতে থাকে। তো এইভাবে আমাদের আমফান বা তোমার ফণী হয়েছিল। তো ঝড় কিভাবে হয় তাহলে আমি বোঝাতে পারলাম। তো এই ঝড়েরই হচ্ছে খুব মারাত্মক যে ফর্মগুলো হয়, যে তোমাকে বলতে পারে যে বিধ্বংসী ঝড়ের একটি রূপের নাম বলো, তো জেনারেলি দেয় না, বাট তোমাকে কয়েকটা নাম মনে রাখতে পারো। প্রথম নাম কি, প্রথম নাম হচ্ছে সাইক্লোন। ঠিক আছে, তো আমফান যেটা ছিল সেটা হচ্ছে সুপার সাইক্লোন ছিল। ঠিক আছে, আর কি, টাইফুন, আর একটা নামও শুনে থাকবো, টর্নেডো। তো এই হচ্ছে কিছু জিনিস, তো এগুলো আরেকটাও নাম আছে হ্যারিকেন। ঠিক আছে, হ্যারিকেন, হারিকেন, যা ইচ্ছা বলো, মনে রাখা নিয়ে কথা। তো এই রকম এগুলো সব হচ্ছে ঝড়ের একদম মারাত্মক বিধ্বংসী রূপ, যেগুলো আমাদেরকে পড়তে লাগে। তো এইটুকু জিনিস হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়, একদম ছোট জিনিস পড়ালাম। যদি আমি পড়াই, আমি জানি প্রায় তোমার হচ্ছে আধ ঘন্টার ব্যাপার হয়ে যায়, কারণ আমি খুব একটা অল্প করে জাস্ট ওপর পড়াতে পারি না। আমার মনে হয় যে জিনিসটা একটুখানি মানে ইলাবোরেট করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইটুকু অবধি আজকে পড়া রইলো। সেকেন্ড ক্লাস আমাদের আসবে হচ্ছে 2 দিন পরে, যেখানে আমরা পড়বো হচ্ছে
ওজন নিয়ে, ঠিক আছে, O3 নিয়ে আমরা পড়বো, এবং তার সাথে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।